এমন একটা সংসদ, বা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম যে সংসদ, পুরো সংসদই পলায়ন করেছে। এটা আমার মনে হয় এই মুহূর্তে যে কোনো ধরনের বিপ্লব বা যাই ঘটানোর একটা পরিকল্পনা থাকুক, আমার মনে হয় না এটা করা সম্ভব বা তারা এটাতে সাকসেসফুল হবে। একটা পরিকল্পনা বিগত সরকার, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ওনাদের বেশ একটা ভালো একটা বড় একটা পরিকল্পনা ছিল, প্রায় 1,000 কোটি টাকা তাদের একটা বাজেট ছিল, এরকম আমরা শুনতে পাচ্ছি। যেটা যে 15ই আগস্টকে মাথায় রেখে তারা ধানমন্ডি 32 নম্বরে একটা জমায়েত করবেন বা এই ধরনের। কিন্তু আমার মনে হয় যে এখন এই মুহূর্তে দেশের যে সিচুয়েশন, আমার মনে হয় না এ ধরনের কোনো কিছু আর তাদের পক্ষে করা সম্ভব। কারণ আমরা ইতিমধ্যে জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে অলরেডি 32 নম্বরে আহ সামনের যে 15ই আগস্ট, সেদিন সকাল সন্ধ্যা তারা সেখানে একটা প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে। তো আমার মনে হয় যে এই যে বিপ্লবী ছাত্র জনতার যে যে প্ল্যান, অর্থাৎ প্রতিবাদ সমাবেশ 32 নম্বর 15ই আগস্ট, এটা এটা আমার মনে হয় এই মুহূর্তে যে কোনো ধরনের বিপ্লব বা যাই ঘটানোর একটা পরিকল্পনা থাকুক, আমার মনে হয় না এটা করা সম্ভব বা তারা এটাতে সাকসেসফুল হবে। এতে আমার কোনো মানে আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। আর হুম। আপনি যে যে জিনিসটা, আমি একটু ফরাদ কবির ভাই একটা বিষয় জাস্ট একটু সাপ্লিমেন্ট করছি, যে ইউজ অফ সোর্স মানি ভেরি ইন্টারেস্টিং। এটা আহ, এই 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 টাকাটা পারফেক্টলি উনি বলেছেন যে এই টাকাটা আসলে ইউজ করার কোনো আম, অর্থাৎ কোনো পার্টিকুলার কোনো ওয়েট, এটা সম্পূর্ণ যাদের অনুকূলে বরাদ্দ হয়, এটা তাদের এখতিয়ার, এটা তারা কিভাবে খরচ করবেন। শুধুমাত্র যেই কোডে টাকাটা বরাদ্দ হয় সেই কোড সংক্রান্ত কিছু পেপার ওয়ার্কস করে রাখা হয়, জাস্ট টু শো দ্যাট আমরা ওই টাকাটা ওই কোডে ব্যবহার করেছি, এবং হুম। সেই টাকাটাকে তুলে তাদের নিজস্ব কোনো একটা অ্যাকাউন্ট কিংবা এটাকে ক্যাশ করে নেওয়া হয়, অ্যান্ড দেন দে ইউজ ইট এট দেয়ার ওন। সো এটার আসলে কোনো ডিউরিং অডিট অলসো ওই পেপারগুলি তখন সাবমিট করা হয় যে আমরা এই কোর্টের টাকাটা এই কোর্ট এই পারপাস খরচ করেছি। সো দ্যাটস মানে ওইটার যে পেপার অথরিটি, সেই জিনিসটা তখন স্ট্যান্ড করে। তো যে কারণে এটা একটা কাইন্ড অফ হিডেন মানি, এই টাকাটাকে তখন আপনি যাচ্ছে তাই হিসেবে ইউজ করতে পারেন। এটা আমাদের আমার মনে হয় আমাদের বিভিন্ন ফোর্স গুলোর বা বিভিন্ন প্রশাসনের এটা একটা খুবই সিক্রেট মানি বলা যায়, বা একটা অর্থাৎ কারাপশন করার একটা খুব সুন্দর একটা স্কোপ আমার মনে হয়, যেটা ফরাদ ভাই খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। এখন মানে আমি আসি। অবৈধ কাজে আইন বহির্ভূত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য পুলিশকে ঘুষ দেওয়া, পুলিশ ডিপার্টমেন্টকে একটা ঘুষ, মানে অবৈধ অর্থ প্রদান করে অবৈধ নির্দেশ বাস্তবায়নের একটা সুযোগ করে দেওয়া প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এই হলো মূল উদ্দেশ্য, হ্যাঁ, আমি যত বুঝতে পারি। দেখ, হ্যাঁ, এক্স্যাক্টলি, অর্থাৎ সোর্স মানি, অর্থাৎ আপনাকে আমি কোনো না কোনো একটা কোডের এগেনস্টে টাকাটা দিব। আমি তো আর আপনাকে দিতে পারি না যে এই টাকাটা আপনাকে মিষ্টি খাওয়ার জন্য, চা চা পানি খাওয়ার জন্য আপনাকে দিয়েছি, এভাবে তো দেওয়া যাবে না। কোনো একটা হুম। কোডে দিতে হবে। কোডেও রাইট। দিচ্ছি। আবার আবার আমি খরচটাকে শো করার জন্য, আমার অডিট কভার করার জন্য আমি কিন্তু সে অনুযায়ী কিন্তু পেপার ওয়ার্কটাও করে রাখছি। হুম বাট হুম। অন গ্রাউন্ডে কিন্তু আসলে টাকাটা আমাদের চলে যাচ্ছে খামের মাধ্যমে, পকেটে ইন্ডিভিজুয়ালি চলে রাইট যাচ্ছে। রাইট। দ্যাট ইজ অ্যাবসলিউটলি পার্ট অফ করাপশন। এবং এটা মানে কিন্তু ট্যাক্স ফাইলেও টাকাটাকে হালাল হিসেবে দেখানোর সুযোগ হালাল রাখা। হালাল হিসেবে দেখা যাচ্ছে, বিকজ আমি কিন্তু পেপার ওয়ার্ক কিন্তু তৈরি করে রাখছি। সো অডিট রাইট। গেলে কিন্তু আমার কিন্তু পেপার ওয়ার্ক দেখছে, সো এখানে কিন্তু আমাকে ধরার বা আমার কোনো করাপশনটা অসঙ্গতি ধরার নাই। আর কোনো সুযোগ নাই। এখন হুম। আমি আসি আম, যে আমাদের আজকে যেটা দেখলাম যে অলরেডি আমরা জানি যে এমন একটা সংসদ, বা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম যে সংসদ, পুরো সংসদই পলায়ন করেছে। হ্যাঁ, অর্থাৎ একে একে ধাপে ধাপে কেউ হয়তো বা দেশের বাইরে অলরেডি চলে গিয়েছেন, কেউ হয়তো বা আত্মগোপনে আছেন, অনেকটা পলায়নের মতোই তো। এবং হুম। আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান হুম। দুজনেই আজকে অ্যারেস্টেড হয়েছেন। এভাবে বিভিন্ন জায়গায় অ্যারেস্টেড হয়েছেন, এবং আমি আশা করব ভবিষ্যতে হবেন। এবং এই ব্যাপারে আম, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যদিও এই মুহূর্তে যে আপনাকে শুনতে পাচ্ছি না, আপনাকে শুনতে পাচ্ছি না জনাব মেজর ওয়াদুদ। আপনাকে শোনা যাচ্ছে না। আমি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন না এবং শুনছেন মেজর সাইফুল ওয়াদুদ কথা বলছেন। তিনি আম, বর্তমান বিষয়বস্তুর উপরে তিনি আলোকপাত করছেন যে
তার কাছ থেকে আহ, আরো বিস্তারিত আমরা জানতে পারবো, কারণ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে তার কাছে সেনাবাহিনীর ভূমিকা এবং সামনে করণীয় আর বর্তমান যে পরিস্থিতি, সামনে যে চ্যালেঞ্জগুলি এই নিয়ে তিনি বিশ্লেষণ করবেন। আপনারা আছেন, অনুষ্ঠানটাকে শেয়ার করবেন। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি, এই মুহূর্তের সকল বিষয় নিয়েই আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করছি। আপনারা অবশ্যই শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে প্রশ্ন করবার সুযোগ আমি করে দিব একটু পর। আপনারা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনারা লক্ষ্য রাখবেন, আমি জুম লিঙ্কটি দিয়ে দিব, সেটি ধরে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমি সর্বোচ্চ 5 থেকে 6 জনকে নেওয়ার চেষ্টা করবো। আপনারা আপনাদের প্রশ্নগুলি গুছিয়ে রাখুন, এবং আজকে রাজনীতিবিদদের কাছে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, তারা হয়তো পারতপক্ষে তাদের কাছ পক্ষ থেকে জবাব দেওয়ার চেষ্টা করবে। আর পাশাপাশি অবশ্যই আমাদের যে ইউটিউবের মেম্বারশিপ অপশনটি রয়েছে, পাশাপাশি সুপার চ্যাট যে অপশনটি রয়েছে, সেই সুপার চ্যাটে আপনারা প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নগুলি আমরা নিব। মেজর ওয়াদুদ বলছিলেন। জি, জি। সরি, আমার একটু ইন্টারনেট কলাপস করেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, আমাকে শুনতে পাচ্ছেন? স্পষ্ট শুনতে পাচ্ছি, জি। আচ্ছা। তো আমি আসলে একটু খেয়ে হারিয়ে ফেলেছি। যাই হোক, আমি বলছিলাম মনে হয় জাস্ট আমাদের যে সাবেক সংসদের বিভিন্ন পর্যায়ের যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী এবং যারা সংসদ সদস্য, তারা একে একে আসলে সবাই পালিয়ে যাচ্ছেন। আমি আমি জাস্ট একটা জিনিস একটু পালিয়ে যাচ্ছেন, জাস্ট তাও যে অবস্থায় পালিয়ে যাচ্ছেন, পানিপথের যুদ্ধের কথা অনেকে শুনেছেন বা আমরা শুনছি হ্যাঁ, এখন। এভাবে পালিয়ে যাওয়াটা, তারা তো শুনেছি তারা প্রতি বিপ্লব করবে, কিন্তু নিজেরাই পালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, এখন যারা অন্যরা প্রভাবশালী সেনাপতিরা রয়েছেন তারাও এভাবে পালিয়ে যাচ্ছে, কিন্তু জনগণ তো এখন প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, মানে অন্তত পক্ষে না, সাবেক শুনেন, সরকার। শুনেন, আমাদের দেশের রাজনীতিতে একটা স্ট্যান্ডবাজি বলে একটা কথা আছে। সো আপনি যতই দুর্বল হয়ে যান না কেন, আপনাকে কিন্তু একটা স্ট্যান্ডবাজি ধরে রাখতে হবে। আপনি আমি এখানে একটা একটা জিনিস একটু খুব ইন্টারেস্টিং। আমি রাজনীতিটাকে হয়তো একটু কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমাদের রাজনীতির যে ক্যারেক্টারিস্টিক, চারিত্রিকগত যে একটা বৈশিষ্ট্য, সেটা চেঞ্জ হয়ে গেছে। লাইক আগেও কিন্তু রাজনীতি যে খুব যে কুলস মুক্ত ছিল তা কিন্তু না, সেটাও কিন্তু দূষিতই ছিল। কিন্তু তো একটা একটা সময় পর্যন্ত, লাইক 2009-এর এবং আগ পর্যন্ত, আমার যতটুকু ধারণা যে রাজনীতিবিদদের জনগণের কাছে একটা দায়বদ্ধতা তাদের ছিল। যতই তারা দুর্নীতি করতো, যতই কিছু করতো না কেন, অ্যাটলিস্ট ইলেকশনের ঠিক আগে আগে, পূর্বে আসার আগে আগে তাদেরকে আমরা দেখতাম যে তারা তাদের এলাকায় একটু বিচরণটা বেড়ে যেত, জনগণের সাথে একটু মেলামেশাটা একটু বেড়ে যেত, সবাইকে ওন করার জন্য তারা কিন্তু একটু গ্রাউন্ডে নামতো। ইভেন এমনও হবে যে, আমি জিনিসটা অন্যায় বাট তারপর আমি এক্সাম্পল হিসেবে বলছি যে, দেখা যেত যে ভোটটা পাওয়ার জন্য তাদেরকে কিছু আর্থিক সুবিধাও তারা প্ল্যান করতো। অর্থাৎ বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ততদিন পর্যন্ত আমাদের দেশের মানুষের যে ভোটের যে একটা মূল্য, তাদের কাছে ভোটের মূল্যটা ছিল। সেই জায়গাটা আমার মনে হয় 2009 এবং পরবর্তী সময়ে আস্তে আস্তে ওই যে জনগণের কাছে যাওয়া রাজনীতিবিদদের, সেই জায়গাটা সেই জিনিসটা উঠে গিয়েছে এবং জনগণের ভোটের মূল্যটা আসলে এতটাই কমে গিয়েছে যে তখন তারা অ্যাবসলিউট পাওয়ার এনজয় করছিল, যে আমি আমার মতো করে যাই কিছু করতে পারবো, জনগণের কাছে আমার যাওয়ার প্রয়োজন নাই। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। অর্থাৎ আপনি যখন একচ্ছত্র আধিপত্য ভোগ করবেন, তখন কিন্তু আপনার কিন্তু করাপ্টেড হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আপনি প্রতি পদে পদে কিন্তু ভুল করতে থাকবেন, কারণ আপনার ভিতর তখন একটা দম্ভ, অহমিকা একটা কিন্তু চলে আসবে। আপনি কথায় কথায় কাউকে কোনো কিছু মূল্যায়ন করবেন না, কাউকে তখন আপনার কাছে মানুষ মনে হবে না। ঠিক আমাদের রাজনীতিতে এই চারিত্রিকগত বৈশিষ্ট্যটা ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ডিকেট হয়ে এসছে। আমি সবসময় মানে আলোচনায়, বিভিন্ন আলোচনায় বলে আসতাম, এই একটা জায়গায় আমাদের পলিটিক্সের চারিত্রিকগত বৈশিষ্ট্য এতটাই অবনতি হয়েছে যে একসময় যে মানুষের কাছে যাওয়ার যে একটা মূল্য ছিল, মানুষের যে একটা মূল্য ছিল, সেই মানুষের মূল্যটা কিন্তু রাজনীতিতে হারিয়ে গেছে। যারা শুধুমাত্র সুবিধাভোগী, তারাই একমাত্র রাজনীতিতে ইন্টারেস্টেড, বাকি সবাই কিন্তু আসলে রাজনীতি থেকে কিন্তু বিমুখ হয়ে গিয়েছে। এই জায়গাটা আমাদের রাজনৈতিক পলিটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, সেই জায়গাটা একটা বিশাল একটা পরিবর্তন, যেটা আমার আমার আমি আমি ঠিক জানি না, বিকজ আমি রাজনীতি করি না, আমি রাজনীতিবিদও নই। আমি জানি না ভবিষ্যতে আমাদের যারা রাজনীতি করবেন, যারা দেশ শাসনে আসবেন, তারা কিভাবে এটাকে আবার পুনরুদ্ধার করবেন, জনগণকে কি করে দেশের রাজনীতির সাথে আবার সম্পৃক্ত করবেন, তাদের প্রতিনিধি নির্বাচনে আবার জনগণকে কিভাবে আগ্রহী করে তুলবেন, সেটা অ্যাবসলিউটলি পলিটিশিয়ানদের এবং আমাদের যারা নীতি নির্ধারণী আছেন তাদের ব্যাপার। বাট
জনগণের কিন্তু ব্যাপক আগ্রহ আছে, তারা কিন্তু চায় সামিল হতে রাজনীতির সাথে, তারা কিন্তু চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে। ওইরকম একটা গ্রাউন্ড কিন্তু আমাদেরকে আসলে তৈরি করে দিতে হবে, যাতে জনগণ যাতে তাদের সেই মতামতটা মূল দিতে পারে, বিষয়বস্তুটা আপনি চাচ্ছেন যে জনগণের প্রকৃত ভোটে যেন প্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচিত হয়। এবং যেটা হয়তো বা এই 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 জায়গাটা থেকে অনেক বিচ্যুতি হয়ে আসছে, এটাকে আবার ফেরত আনতে হবে।